আয়রা ফোন দিবে। অনেকক্ষণ কেটে যাওয়ার পর আয়াস রুম থেকে বের হলো। ক্লায়েন্টদের সাথে মিটিং এ যাওয়ার সময় ফোনটা পিয়েকে দিয়ে গেল। ওদিকে আয়রার মা আয়রার ফোনে বারবার ফোন দিচ্ছে, কিন্তু ফোন বন্ধ আসছে। আয়রার বাবার এখনো অফিস থেকে ফিরতে অনেকটা সময়। আয়রার মায়ের চিন্তায় গলা শুকিয়ে যাচ্ছে। না সহ্য করতে পেরে আয়রার মা আয়রার বাবাকে ফোন দিল। আয়রার বাবা ফোন হাতে নিয়ে আয়রার মায়ের ফোন দেখে ফোন ধরলো। হ্যাঁ রামু, বলো। আয়রার মা কাঁদো কাঁদো গলায় বলল, আয়রাকে অনেকক্ষণ ধরে ফোন দিচ্ছি, ফোন বন্ধ। আয়রার বাবা খানিকটা চুপ হয়ে গেল। কি হলো, কথা বলছেন না কেন? তুমি নিশ্চিত তোর ফোন বন্ধ? অনেক বাদ দিয়েছি। তুমি চিন্তা করো না, আমি দেখছি। আয়রার বাবা কলটা কেটে আয়রার ফোনে ফোন দিল। এইবার আয়রার বাবারও আত্মা কেঁপে উঠল। আয়রার বাবা তৎক্ষণাৎ অফিস থেকে বেরিয়ে গেল। প্রথমে বাসায় গেল। আয়রার মা কলিং বেলের আওয়াজ শুনে দৌড়ে গেল। খুলে আয়রার বাবাকে দেখে আয়রার মা জোরে জোরে কান্না শুরু করে দিল। শান্ত হও রামু, আমি দেখছি। আমি বারবার বলেছি মেয়েটাকে এইভাবে অচেনা কারোর সাথে পাঠিয়েন না। মেয়েটাকে আয়াস থেকে দূরে রাখলেন যাতে মেয়েটার জীবনে কোনো দুর্ঘটনার দেখা না মিলে, তাই বলে একটা অপরিচিত ছেলের উপর বিশ্বাস করে পাঠিয়ে দিলেন। আয়রার বাবার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। আয়রার মায়ের ফোন নিয়ে আশার নাম্বার ডায়াল করলো। কিছুক্ষণ ফোন বাজার পর আশা ফোন ধরলো। আসসালামু আলাইকুম। আশা, আমি তোমার আঙ্কেল। জি আঙ্কেল। আশা মা, আয়রাকে পাওয়া যাচ্ছে না, মেয়েটার ফোন বন্ধ। পাওয়া যাচ্ছে না মানে? ও কোথাও গিয়েছে? আয়রার বাবা কাঁদো কাঁদো গলায় সব খুলে বলল। রূপম কে? এই ছেলের নাম তো আগে শুনিনি। আর আয়রার বন্ধু হলেও বেশি দিনের পরিচয় হয়তো না। পিয়াস বাবাকে বলো না কলেজ থেকে ছেলেটার ডিটেলস নিয়ে দিতে। আচ্ছা, আপনি চিন্তা করবেন না আঙ্কেল, আমি ওনাকে বলছি। বলেই আশা ফোন কেটে দিল। আয়রার মা তো জায়নামাজে বসে বসে কাঁদছে। মেয়েটার জন্য এই জীবনটাকে তাদের কাছে মূল্যবান মনে হয়। আর সেই মেয়ের যদি কিছু হয়ে যায়। কিছুক্ষণ পর পিয়াস আয়রাদের বাসায় এলো। বাহিরে প্রচন্ড বৃষ্টি। এসেই বলল, আঙ্কেল, থানায় কি গিয়েছিলেন? না। এখনো বসে আছেন? পিয়াস আয়রার বাবাকে দেখে বুঝতে পারলো উনি হিতাহিত জ্ঞান হারিয়েছে। কলেজে ছেলেটার যে পরিমাণ ডিটেলস ছিল নিয়ে এসেছি, চলুন। আয়রার বাবাকে নিয়ে পিয়াস বেরিয়ে গেল। থানায় গিয়ে রূপমের ডিটেলস সব দিল। প্রথমে আগ্রহ দেখালেও রূপমের ছবি দেখার পর কেন যেন দমে গেল সবাই। দেখুন, কোনো ঝামেলায় তো ফেসে যেতে পারে, একটু অপেক্ষা করুন, মেয়ে বাসায় ফিরতে পারে। মানে কি? অপেক্ষার কারণে যদি মেয়েটার কিছু হয়ে যায় তখন কি করবেন? এভাবে চেঁচামেচি করছেন কেন? পিয়াস একবার আয়রার বাবার দিকে তাকালো। পিয়াস বুঝতে পারলো এভাবে কাজ হবে না। ফোন বের করে আয়াসকে ফোন দিতে লাগলো। আয়াস তখনও মিটিং এ। পিয়ে তার কাছে ফোন রেখেছে, কিন্তু সাইলেন্ট করে। অনেকবার ফোন দেওয়ার পরও ফোন ধরছে না। পিয়াসের মাথা কাজ করছে না। পিয়াস গাড়ি নিয়ে আয়াসের অফিসের দিকে রওনা দিল। পিয়াস পৌঁছে দেখলো আয়াস মিটিং রুমে। পিয়াস রিসেপশনে গিয়ে বলল আয়াসকে ডেকে দিতে, কিন্তু কেউ রাজি হচ্ছে না। পিয়াসের মেজাজ বিগড়ে গেল। আপনাদের কি আমাকে ইলিটারেট মনে হচ্ছে? বুঝতে পারছেন না ইম্পর্টেন্ট? আমি তো তার কাছে যেতে চাইছি না। চিৎকার চেঁচামেচি শুনে আয়েশের পিয়ে রুম থেকে বের হয়ে এলো। কি হচ্ছে স্যার? এখানে এমন চেঁচানোর মানেটা কি? হ্যাঁ, আমি চেঁচাই। আপনার স্যারকে গিয়ে বলুন যে ওনার ভাই এসেছে। আয়েশের পিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। আয়েশের ভাই আছে বলে তো কেউ জানে না, তাহলে? পিয়াস এক প্রকার ধমকে উঠে বলল, দাঁড়িয়ে আছেন কেন? যান। আয়েশের পিয়ে কথা না বাড়িয়ে মিটিং রুমে গেল। গিয়ে আয়েশকে বলল। আয়েশ তড়িৎ গতিতে বেরিয়ে এলো। আয়রাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আয়েশের ভেতরে ধক করে উঠল। কাপা কাপা গলায় বলল। পিয়াস সবকিছু খুলে বলল। আমি আপনাকে অনেকবার ফোন দিয়েছি, আপনার রেসপন্স না পেয়ে আমি আয়রার বাবাকে পুলিশ স্টেশন রেখে চলে এলাম। ওরা কেস হাতে নিতেই চাইছে না। আয়াস চোখ গরম করে পিয়ের দিকে তাকালো। পিয়ে তো চুপসে গেল। ফোনটা নিয়ে বেরিয়ে গেল পিয়াসকে নিয়ে। চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। এক হাত দিয়ে বারবার মুছছে আর আরেক হাত দিয়ে গাড়ি চালাচ্ছে। ভাই, আল্লাহর কাছে দোয়া করেন, কিছু হবে না। আয়াস আর পিয়াস স্টেশনে গিয়ে দেখলো আয়রার বাবা আগের মতোই বসে আছে। বৃষ্টির ফোঁটাগুলো গা বেয়ে পড়ছে। লোকের সেদিকে কোনো হুঁশ নেই। আয়াস সামনে গিয়ে বলল, পারলেন না তো আমার ওরুকে দেখে রাখতে? আমার হাতে সঁপে দিলে মেয়েটার জীবনটা রিস্ক।
আর একটা অচেনা ছেলের হাতে ঘুরতে পাঠাতে আপনার সিকিউর ফিল হলো? হ্যাঁ, আই সোয়ার আমার অরুণ যদি কিছু হয় না কাউকে ছাড়বো না, সব তছনছ করে দেবো আমি। বলেই আয়াস ভিতরে চলে যেতে নিল। আয়রার বাবা উঠে দাঁড়ালো। আয়াস। আয়রার বাবার ডাকে আয়াস ঘুরে তাকালো। আয়রার বাবার সামনে গিয়ে বলল, বাবা হিসেবে অনেক অযোগ্য আমি, কিন্তু আমার মেয়েটা তো কিছু করেনি। বিশ্বাস করো, ও যেতে চায়নি, আমি পাঠিয়েছি ওকে। ও তো সকাল অবধি আমার চোখের সামনেই তো ছিল। আমার মেয়েটার যদি কিছু হয়, আমি অযোগ্য বাবার কি হবে? তোদের লালন শুনে আমারও বেঁচে থাকার কোনো উপায়ন্তর থাকবে না যে। আয়রার বাবা আয়াসের সামনে হাত জোর করে কান্না করছে। আয়াস নিচের দিকে তাকিয়ে আছে। মাথা তুলে আয়রার বাবার হাত ধরে বলল, আপনি একটু উপরওয়ালার কাছে দোয়া করুন। বলেই পুলিশ স্টেশনের ভেতরে গেল। পুলিশ স্টেশনের সবাই আয়াসকে এখানে দেখে অনেক অবাক। আর আয়াস স্যার, আপনি বসুন। বসতে আসিনি আমি, আপনাদের কাছে একটা কেস এসেছিল মিসিং এর। আপনারা কেসটা না নিয়ে ফেরত কেন দিলেন? আনসার মি। স্যার, আমরা তো জানি না ওনারা আপনার রিলেটিভ। বাহ, আমার রিলেটিভ হলে কি সাথে নেবেন, না হলে না। সরি স্যার। আয়াস পিয়াসকে ইশারা দিলেন ভেতরে আসতে। রূপমের ছবি দেখিয়ে বলল, এই ছেলের সম্পর্কে সবকিছু আমি চাই। স্যার, এই ছেলে দু একবার আমাদের থানায় ধরা পড়েছে ড্রাগসের সাথে। তবে প্রতিবারই বিহান খান তার লোক দিয়ে ছাড়িয়ে নিয়ে গেছে। শেষবার যখন ধরে আনা হয়েছিল, আমার বাচ্চাকে 3 দিন না খেয়ে আটকে রেখে আমাকে মৃত্যুর হুমকি দিয়েছে। এরপর থেকে আর আটকানোর সাহস করিনি। আপনারা পুলিশ নিজের সন্তানের যেমন বাঁচতে শত সন্তানের জীবনকে হুমকিতে ঠেলে দিচ্ছেন। আর বিহান খান তার বাবার দাপটে সব করতো। 1 মাস আগে তার বাবার সকল ব্যবসা নিলামে উঠেছে। তাহলে এখন কিসের ভয় শুনি? আসলে আপনাদের অভ্যাসটাই হয়ে গিয়েছে এমন। পুলিশের কিছু বলল না। আমার ক্ষমতা কতটুকু আপনার নিশ্চয়ই জানা আছে। আয়রাকে সহি সালামত না পেলে আমি আপনার কেমন যে হাল করবো তা ভাবতেও পারবেন না। স্যার, আমি দেখছি সম্পূর্ণ কেসটা আমি হ্যান্ডেল করছি। আয়াস পুলিশ স্টেশন থেকে বেরিয়ে গেল। পিয়াস ভাই, ওনাকে বাসায় দিয়ে আসুন। ঠিক আছে। বলেই পিয়াস আয়রার বাবাকে ধরে ধরে নিয়ে গেল। লোকটা একদম চুপ হয়ে গিয়েছে। কি করছে, কোথায় যাচ্ছে, কিছুই জ্ঞানগম্যি হচ্ছে না। পিয়াস গাড়িতে উঠিয়ে বাসায় নামিয়ে দিয়ে আসলো। আয়রার বাবাকে দেখে আয়রার মা মুখে আঁচল চেপে কান্না করে দিল। আন্টি শান্ত হন, আয়াস ভাই নিজে আয়রাকে খোঁজ করছেন। আয়রার কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। বলেই পিয়াস চলে গেল। আয়রার মা আয়রার বাবার পাশে বসলো। অরিনও তাদেরকে দেখে কান্না করছে। চিন্তা করবেন না, আল্লাহ এত নিষ্ঠুর নন। আয়রার আম্মু, আমি নিজ হাতে আমার মেয়েকে। আয়রার বাবা আর বলতে পারলো না, আবার কাঁদতে লাগলো। পুরোটা পরিবেশ যেন কান্না মুখরিত হয়ে উঠল। ওদিকে আয়াস গাড়ি চালিয়ে অনেক দূর এসে পড়েছে। সারাটা রাস্তা চোখের পানি মুছতে মুছতে এসেছে। একটা জায়গায় এসে আয়াস থেমে গেল। আর শক্তি নেই শরীরে। সামনের দিকে মাথা ঝুঁকিয়ে কাঁদতে লাগলো। ফোনটা বের করে আয়রার একটা ছবি বের করলো। হাস্য উজ্জ্বল চেহারাটা মনের ভিতর গিয়ে করুণভাবে বিঁধছে। ওরু, আরো কষ্ট দেবে আমায়? একেবারে শেষ করে দেবে? আমি কি এতটা অযৌক্তিক তোমার কাছে? আমার যারা সহ্য হচ্ছে না। চলে এসো, একটা বাড়ির জন্য এসো। হাত ছেড়ে দেবো না তোমায়, একবার আসো। পাপাচারীর এই জগতে স্বচ্ছ কাচের দেয়াল হয়ে টিকে থাকা যায় না। মানুষে বড্ড পাষাণ, যাকে পায় তাকে গড়িয়ে দিয়ে যায়। গড়িয়ে যাওয়া মুহূর্তগুলো প্রতিটা মানুষের কাছে কতটা লাঘবজনক তা শুধু ওই মানুষগুলোই বোঝে। মিশ্রিত এক ভয় ভেতর ভেতর এক ছুরি রাখা হানতে থাকে। প্রায় অনেকটা সময় হয়ে গেল আয়রার খোঁজ করতে করতে। পুলিশ ছাড়াও আয়াস নিজের অনেক লোকদের লাগিয়েছে আয়রাকে খুঁজতে। এতটা সময় পার হওয়ার পরও কেউ কোনো খবর দিতে পারছে না। আয়াসের বিচলিত মন বারবার ডুকরে উঠছে। এই মেয়েটার মাঝে যে তার বেঁচে থাকার কারণটা ডুবে আছে। কি করবে, কোথায় যাবে, কিছুই বুঝতে পারছে না। হঠাৎ করেই আয়াসের ফোনে একটা ফোন আসলো। ফোনটা হাতে নিতেই দেখলো তার গোপন সহচর ফোন দিয়েছে। আয়াস ভালো করেই জানে এখানে যদি কারো কিছু করা সম্ভব তাহলে এই সহচরই পারবে। হ্যালো স্যার, মিস বিহানের একজন কর্মচারী বাসা ছেড়ে দিচ্ছে। ফলো হিম, লোকেশন পাঠাও, এখনই আসছি। স্যার, একা আসবেন না, রিক্স। আয়েশ ফোন কেটে দিয়ে নিজের গার্ডসদের নিয়ে লোকেশনের উদ্দেশ্যে বেরিয়ে গেল। আয়েশের জানা নেই লোকটা দেখতে কেমন, তাই তার সহচরকে ফোন দিয়ে বলল লোকটাকে কোনো মতে যেন ধরে রাখে, কারণ ছবি দেখে চেনা সম্ভব না। এরকম কালো পোশাক আশেপাশের অনেকেই পরে আছে, চেহারা দেখা যাচ্ছে না, মাস্ক পরে আছে। লোকটা হেঁটে যাওয়ার সময় সহচরটা তার পিছু নিচ্ছিল।
তবে অনেকক্ষণ পিছু নেওয়ার পরও আয়াসরা সেখানে পৌঁছতে পারেনি। এক পর্যায়ে লোকটা গাড়িতে ওঠার উপক্রম, তখনই আয়াসের সহচর সামনে গিয়ে দাঁড়ালো। আসসালামু আলাইকুম। লোকটা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কি চাই? ভাই, একটা লোকের খোঁজ করছিলাম, আপনি যদি হেল্প করতেন। এখানে তো কেউ চিনছে না। মানুষের অভাব পড়েছে? কেউ চিনতে পারছে না, একটু সাহায্য করতেন যদি। আমার অনেক তাড়া, যা এখান থেকে। লোকটা চলে যেতে নিলে সহচরটা তাকে টেনে ধরলো। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। স্যার বলছি। স্যার, একটু সাহায্য করুন, আমি তো এদিকের কিছুই চিনি না। লোকটা তার গুলি বের করে সহচরের কপালে ধরলো। শালা, আমাকে চিনিস না তুই? জানিস কে আমি, কুত্তার বাচ্চা? আয়েশের সহচর তো বড় বড় ঢোক গিলছে। অনেক কাজ করেছে এই পর্যন্ত, কিন্তু এখন ভয়ানক পরিস্থিতিতে পড়তে হয়নি তাকে। খুব ভালো করে জানে এখন তার জান যাওয়া কয়েকটা সেকেন্ডের ব্যাপার মাত্র। নিজের চোখ বন্ধ করে বলল, সবকিছুই অন্ত আছে, ভুলে যাস না। লোকটা কিছু বোঝার আগে আয়াস তার বডিগার্ড নিয়ে সেখানে হাজির হলো। লোকটাকে চারিদিক থেকে ঘিরে গাড়িতে উঠিয়ে আয়েশের অফিসে নিয়ে গেল। লোকটাকে দেখে মনে হচ্ছে না চেহারায় কোনো ভয়ের ছাপ রয়েছে, কেমন চোখ মুখ শক্ত করে রেখেছে। আয়েশ চেয়ার টেনে লোকটার সামনে বসলো। চেহারায় এক নজর চোখ বলিয়ে বলল, কোথায় যাচ্ছিলি? তোকে কেন বলবো? আয়েশ বুঝতে পারলো এইটা বিহানের অনেক কাছের লোক। এতগুলো গার্ডস দেখার পর যার চোখে মুখে ভয়ের ছাপ নেই, এমন লোকদের দিয়েই সবচেয়ে নিখুঁত ক্রাইমগুলো করানো হয়। আয়েশ লোকটার মাথায় গুলি ধরে বলল, দেখ, আমি আয়াস যতটা বাইরে থেকে ভালো, ভেতর থেকে ততটাই রুক্ষ। তুই ভাবছিস তোর কাছ থেকে ইনফরমেশন নেওয়ার জন্য আমি ভিক্ষা চাইবো? তোর ধারণার উপর আমার ধারণা। বাড়ি ছেড়ে কোথায় যাচ্ছিলি বল? লোকটার চেহারায় এইবারও কোনো পরিবর্তন এলো না। আমার জান চলে গেলেও বলবো না, আর আমি জানি এখন তুই আমাকে মারবিও না। আয়েশ গুলিটা নামিয়ে বলল, আমি কেন তোকে মারতে যাব? ঠিক আছে, আমার মাথা গরম, কিন্তু এই রাগ তো আর তোর উপর শেষ করা যাবে না। আমার খাস মেহমান তুই, তবে এই রাগ তো আমি শেষ করবোই কারো না কারোর উপরে। আয়েশের কথা শুনে লোকটা আয়েশের দিকে ভ্রু কুঁচকে তাকালো। আয়েশের কথার মানে কিছুই বুঝতে পারছে না। আয়েশ একটা পাকা হাসি দিয়ে বলল, আচ্ছা, সোহানাকে? আয়েশের মুখে সুহানা নামটা শুনে লোকটা বড় ঢোক গিলতে লাগলো। আয়েশের ইশারায় একটা মেয়েকে রুমের ভেতর এনে লোকটার সামনে বসালো। মেয়েটার মাথা গড়িয়ে রক্ত পড়ছে, মুখ বাঁধা। ক্ষণিকেই লোকটার চেহারার ভঙ্গি পরিবর্তন হতে লাগলো। অনেকটা ভয় চেহারায় ফুটে উঠেছে। লোকটা বিচলিত হয়ে গেল হাতের বাঁধন ছোটাতে। মেয়েটা কাতর চোখে ছেলেটার দিকে তাকিয়ে আছে। আয়েশ এইবার মেয়েটার দিকে গুলি ধরে বলল, দেখ, তোর স্বার্থের জন্য তুই আমার অরুর ক্ষতি করেছিস, আর আমি তোর বউয়ের। তুই যেমন আমার অরুর কথা একবারও ভাবিসনি, আমিও ভাববো না। তোর বউয়ের এই অবস্থা যেহেতু করতে পেরেছি, মারতেও সময় লাগবে না আমার। ও হ্যাঁ, তোর একটা ছেলে আছে তাই না? লোকটা ছটফট করতে লাগলো। আর লোকটার বউ কিছু বলতে চাচ্ছে, কিন্তু সে বুঝতে পারছে না। সময় নষ্ট করিস না, আই হ্যাভ অলরেডি টু অপশন। বেশি মেজাজ খারাপ করবি, তোর বউকে মেরে এই জায়গায় আবার তোর ছেলেকে বসাবো। বলেই আয়েশ একটা গুলি করলো মেয়েটার পায়ের দিকে। আচমকা গুলিতে মেয়েটা মাত্রা অতিরিক্ত ভয় পেয়ে গেল। ভয়ে একদম কুকড়ে গেল। বলছি। কুইকলি। রূপমার আমি আয়রাকে বিহান স্যারের জন্য নিয়ে গিয়েছি। আয়রাকে এতদিন আমরা অনেক চেষ্টা করেও ধরে নিয়ে যেতে পারিনি। তারপর রূপমের সাথে প্ল্যানিং করে আয়রাকে ধরে নিয়ে গিয়েছি। আয়েশের প্রতিটা শিরা উপশিরাতে যেন গরম রক্তের প্রবাহ চলতে লাগলো। চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস করা যাবে না। লোকটার প্রতিটা কথা যেন আয়েশের কাছে এক একটা তীর মনে হচ্ছিল। চোখ বন্ধ করে কণ্ঠ শক্ত করে বলল, আয়রা কোথায় এখন? জানি না। আয়েশ এইবার গুলি করলো লোকটার পায়ে। চিৎকার করে বলল, বল। স্যারের ফার্ম হাউসের আন্ডারগ্রাউন্ড রুমে। আয়েশ তার লোকদের বলল এদের হসপিটালে নিয়ে কড়া নজর দিয়ে ট্রিটমেন্ট করিয়ে নিতে। আর আয়েশ নিজে তার লোকদের নিয়ে বেরিয়ে গেল বিহানের বাড়ির উদ্দেশ্যে। সাথে পুলিশও আছে। আয়েশ যাওয়ার পর যখন আয়েশের লোকেরা সুহানার মুখের বাঁধন খুলল, তখন সুহানা লোকটাকে বলল, আমার এই অবস্থা ওনারা করেনি। আমি বাবুকে নিয়ে পালানোর সময় আমার অ্যাক্সিডেন্ট হয়, আর আমি হসপিটালে যাচ্ছিলাম, তখন তারা আমাকে তুলে নিয়ে আসে। ওহ শিট। তারপর আয়েশের গার্ডগুলো তাদের দুজনকে ধরে নিয়ে চলে যায়। আয়েশ গাড়ি নিয়ে যাচ্ছে আর ভাবছে আয়রার কথা। আয়েশ শুধু ভাবছে কি যেন করেছে তার অরুর সাথে।
ভয়ের সাথে রাগের একটা সংমিশ্রণের ঘোর কাটাচ্ছে আয়াস। তার চোখে আয়রার জন্য যেমন ভয় দেখা যাচ্ছে, তেমনই একটা রাগের আগুন যেন একটা তুষে ঢাকা পিণ্ডতে পরিণত হয়েছে। সময় কাটার পর আয়াস যখন বিহানের বাসার সামনে এলো, তখন আয়াস গাড়ি থেকে নেমে নিজেকে শক্ত করে নিল। পুরনো একটা বাড়ি দেখে মনে হচ্ছে অনেক দিনের পরিত্যক্ত। এমন একটা বাড়িতে কেউ ভেতরে যেতেই ভয় পাবে। গার্ডস, পুলিশ সবাই আয়েশের সাথে নেমে বাড়ির ভিতরে গেল। ঘরে ঢুকে বোঝার সাধ্য নেই এই ঘরে কেউ আছে। একদম চুপচাপ একটা জায়গা। দরজা দিয়ে ঢুকতেই হঠাৎ যেন কোথা থেকে শত শত গুলির বর্ষণ হতে লাগলো। আয়াস তার সকল গার্ডদের নিয়ে বের হয়ে গেল। খুব বুঝতে পারছে এই জায়গাটা কড়া সুরক্ষার নজরদারিতে রাখা হয়েছে। আয়াস চোখ বন্ধ করে নিজের রাগটাকে কন্ট্রোল করার একটা চেষ্টা করে ফোন বের করে কাকে যেন ফোন করলো। কিছুক্ষণ পর আয়াসের গার্ডদের মতো অনেক লোক তাদের সামনে হাজির হলো। আয়াস তাদের নিয়ে ভেতরে গেল। অনেক ঝড়ঝাপটার পর আয়াস তার লোকদের নিয়ে গ্রাউন্ড রুমে গেল। রুমটাতে যেতেই আয়াস কেমন যেন বাজে কিছু গন্ধ অনুভব করতে পারছে। বিরাট একটা রুম, সম্পূর্ণ রুমটা কেমন যেন হলুদ ভাব দেখা যাচ্ছে, আর কি বিশ্রী গন্ধ। আয়াস সহ অনেকেই নাকের সামনে হাত এনে বারবার সরাচ্ছে। আয়াসের শ্বাস যেন বন্ধ হয়ে আসছে। খানিকটা সামনে এগোতেই দেখতে পেল বিহানের সাথে অনেকগুলো গার্ড দাঁড়িয়ে পাসপোর্ট হাতে নিয়ে কথা বলছে। আয়াস যেতে নিলে তার গার্ড আটকে ফেলে, না যাওয়ার জন্য ইশারা দিল। সবাই চুপ করে শোনার চেষ্টা করছিল তাদের মধ্যে কি কথা হচ্ছে। খেয়াল করে শোনার পর শুনল পাসপোর্টটা আয়রার। তার মানে আয়রাকেও। আয়েশার কিছু ভাবার জন্য সময় নিল না। ভেতরের যে তার ক্রোধের সংবরণ না করে ক্ষোভের উদ্রেক নিয়ে এগিয়ে গেল বিহানের দিকে। আয়েশের এগিয়ে যেতেই আয়েশের পিছনের গার্ড আর পুলিশগুলো বেরিয়ে গেল। আয়েশ সোজাসুজি গিয়ে বিহানের কলার চেপে ধরল আর চিৎকার দিয়ে বলল, তোর সাহস কত বড় যে আমার আয়রাকে? বলেই বেদম মারতে লাগলো। আয়েশের সব গার্ডরাও এগিয়ে এসে মোটামুটি সবাইকে নিয়ে ধরে ফেললো, কিন্তু আয়েশ এখনো বিহানের সাথে ধস্তাধস্তি করছে। আয়েশ সামনে যা পাচ্ছে তা দিয়েই বিহানকে মারছে। আয়েশের সাথে আয়েশের গার্ডরাও বিহানকে মারতে যোগ দিল। এক প্রকার দম যাই অবস্থা হয়ে গিয়েছে। আয়েশ একটা চেয়ার টেনে বসলো আর সামনে বিহান আর রূপমকে ফেলা হলো। আয়েশ বিহানের দিকে তাকিয়ে বলল, পাসপোর্ট কেন বানাচ্ছিলি? বিহান অট্টহাসি দিতে লাগলো। নাক মুখ গড়িয়ে রক্ত ঝরছে, কিন্তু ভেতরের ওষুধ তো এক দানাও কমেনি। বলবো না। আয়েশ তার গার্ডদের ইশারা দিল। গার্ড মাথা হেলিয়ে একটা মোটা কাপড়ে পেঁচানো লাল বর্ণের গরম রডটা নিয়ে রূপমের হাতে ঢুকিয়ে দিল। সাথে সাথে রূপম আর্তনাদ করতে লাগলো। গরম রডটা হাতের পেশিকে ভেদ করে অপর পাশ দিয়ে বেরিয়ে গেল। আয়েশ এক নজর বিহানের দিকে তাকিয়ে রডটা টেনে বের করে বিহানের সামনে এগিয়ে নিতে লাগলো। দেখ, সামনে আগাবি না, একদম না। আয়েশের সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। বিহানের একদম কাছে যেতেই বলল, বলছি। আয়েশ এবার থেমে গেল। ওকে বাইরে পাঠিয়ে দিতাম, এরপর তোকে ভিডিও বানিয়ে পাঠাতাম, আর আয়রার বাবাকে তোদের ছবিগুলো আমি পাঠিয়েছিলাম। আয়েশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। এরপর মাথা তুলে চোখ মুখ শক্ত করে উত্তপ্ত রডটা বিহানের পায়ে ঢুকিয়ে দিল। সাথে সাথে বিহান চিৎকার দিয়ে উঠল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।